তৃতীয় দিনের মতো চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ভোট গণনা। ২১টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ১৭টির ভোট গণনা শেষ হয়েছে। এখনও বাকি ৪টি কেন্দ্রের ভোট গণনা। সন্ধ্যা ৭টায় চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে বলে আশা করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এর আগে হল সংসদের ভোট গণনা শেষ হয় গতকাল সন্ধ্যায়। এরপর থেকে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। যদিও শুক্রবার রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মনিরুজ্জামান। এর আগে নির্বাচন কমিশনের সদস্য সচিব এ.কে.এম. রাশিদুল আলম জানিয়েছিলেন, শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করা যাবে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল ৫টা পর্যন্ত। ওই দিন ভোট গণনা শুরু হয় রাত ১০:১০টায়। সেই গণনা এখনও চলছে। ভোট গণনায় এত বিলম্বে হতাশ ও ক্ষুব্ধ শিক্ষক, শিক্ষার্থী ও প্রার্থীরা। যেহেতু শিক্ষার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছেন, সেখানে কোনো প্রকার ভ্রান্তি বা সংশয় যাতে না থাকে, সেজন্য প্রত্যেকটি ব্যালট আমরা সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করে সেখান থেকে যে প্রাপ্ত তথ্যাদি আছে সেগুলো তথ্যাদিকে সন্নিবেশ করে আমরা মূল রেজাল্ট শিটটা ফলাফলের তৈরি করতে যাচ্ছি। তো সেই ক্ষেত্রে একটু সময় বেশি লেগেছে, কিন্তু আমাদের সবকিছু রেকর্ড আছে। সেই রেকর্ডের উপর ভিত্তি করে আমি আপনাদের কাছে বলছি যে সেই রেকর্ডগুলো থেকে যে প্রাপ্ত ফলাফলটা আছে সেই ফলাফলটা অত্যন্ত নিখুঁত হবে বলে আমরা বিশ্বাস করি। নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন দেশটির সাবেক ও প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শপথের পর প্রথম বৈঠকে নেওয়া হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামী বছর ৫ই মার্চ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। নেপালের নতুন অন্তর্বর্তী সরকার হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি। জেনজি আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর পদত্যাগের পর দেশটির প্রথম নারী হিসেবে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্বভার তুলে নিলেন সাবেক এই বিচারপতি। এ সময় প্রেসিডেন্টের বাসভবনের সামনে জড়ো হন শত শত মানুষ। কার্কি প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। শপথের পরেই কার্কির নেতৃত্বে অনুষ্ঠিত হয় প্রথম জরুরি বৈঠক। এতে জানানো হয় ভেঙে দেয়া হয়েছে বর্তমান সংসদ। এছাড়া প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে মন্ত্রী যুক্ত হবেন অন্তর্বর্তীকালীন সরকারে। পাশাপাশি সাম্প্রতিক দমন-পীড়ন ও আন্দোলনের ঘটনাগুলো তদন্ত ও দুর্নীতির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেয়ারও আশ্বাস দেয়া হয়। বৈঠকে ২০২৬ সালের ৫ মার্চ ভোট আয়োজনের সিদ্ধান্ত অনুমোদন করেন রাষ্ট্রপতি। তবে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী কার্কির নেতৃত্বে এই নির্বাচন সফলভাবে সম্পন্ন হবে কিনা সেদিকে এখন নজর রাখছে প্রতিবেশী দেশগুলো সহ গোটা বিশ্ব। জাহিদুল আলম, এটিএন বাংলা। বান্দরবানের প্রান্তিক পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে জ্ঞানের আলো ছড়াচ্ছে চিন্তন গণগ্রন্থাগার। পিছিয়ে পড়া খেয়াং সম্প্রদায়ের জন্য গড়ে তোলা হলেও এখানে এসে বই পড়ে উপকৃত হচ্ছে আশপাশের পাহাড়ের বাসিন্দারাও। গ্রন্থাগারটিতে সরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতার আহ্বান জানালেন উদ্যোক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেথুইচিং খিয়াং। বান্দরবান প্রতিনিধি মিনারুল হকের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। পার্বত্য অঞ্চলের বান্দরবান ও রাঙ্গামাটির কিছু অংশে বসবাসকারী খেয়াং জনগোষ্ঠী পাহাড়ের অন্য নৃগোষ্ঠীর তুলনায় শিক্ষায় অনেকটাই পিছিয়ে। মাত্র ৪,৮২৬ জনের এই নৃগোষ্ঠীর পিছিয়ে পড়া ঠেকাতে মেথুইচিং খেয়াং নিজ উদ্যোগে কয়েকশো বই সংগ্রহ করে চালু করেন চিন্তন গণগ্রন্থাগার। ওদের এক্সট্রা কোনো কিছু করার সুযোগ থাকে না, এই জন্য শুধু মোবাইল ভিডিও গেম খেলেই সময় কাটায়। এই জন্য আমি চিন্তা করছিলাম ওদেরকে জ্ঞান চর্চা করারে এদের জীবনটা পরিবর্তন হবে, ওদের চিন্তা ভাবনা পরিবর্তন হবে, ওরা নিজের ভবিষ্যৎটা চিন্তা করবে, একটা ভালো কিছু জায়গায় যাওয়ার চিন্তা করবে। এই গ্রন্থাগারে এসে পড়াশোনা করছে খেয়াং সম্প্রদায় সহ আশপাশের বেশ কয়েকটি পাড়ার ছেলেমেয়েরা।
গল্প উপন্যাস, কবিতা, বিজ্ঞান, প্রযুক্তি সহ নানা ধরনের বইয়ে সাজানো গ্রন্থাগারটিতে শিক্ষার্থী ছাড়াও বই পড়তে আসেন তরুণ তরুণী আর প্রবীণরা। লাইব্রেরিতে আমরা অনেক বই, নানা ধরনের বই পড়ি, আমাদের খুব মজা লাগে। পাঠ্য বই ছাড়া এই লাইব্রেরি থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করি। নতুন নতুন বই পড়ি এবং বাইরে থেকে যারা আসে তারাও পড়তে পারে। স্কুল পড়ে যারা আছে তারা তো বেশিরভাগ মোবাইল গেমে থাকে, বাবা মা অথবা নিজের মোবাইল গেমে থাকে। ওই টাইমটা যদি এখানে সময়টা বই পড়ে তারা ব্যয় করতে পারলে। শহর থেকে 17 কিলোমিটার দূরে প্রত্যন্ত গুংগুরুপাড়ার কমিউনিটি সেন্টারে অস্থায়ীভাবে চলছে গ্রন্থাগারটি। গুংগুরুতে যারা বাস করে তারা হচ্ছে খিয়াং সম্প্রদায়, তারা কিন্তু প্রান্তিক পর্যায়ের। তো এই ধরনের লাইব্রেরিকে সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া দরকার। বান্দরবানের মতো প্রত্যন্ত জেলার জন্য এইরকম লাইব্রেরি প্রতিষ্ঠা করা খুবই দরকার। এলাকার সচেতন মহলেরও দাবি, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এ ধরনের উদ্যোগ পাহাড়ি জনগোষ্ঠীর জ্ঞান বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হংকংয়ের পর রাতে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তাদেরকে হারিয়ে এশিয়া কাপের শিরোপা জয়ে আরও একটু এগিয়ে যেতে চায় টাইগাররা। তাই লঙ্কানদের বিপক্ষে মাঠে নামার আগে জয় ছাড়া কিছু ভাবছে না টাইগার শিবির। অবশ্য শ্রীলঙ্কার সাথে মাঠের লড়াইটা বেশ কয়েক বছর ধরেই দারুণ জমজমাট বাংলাদেশের। 2018 নিদাহাস ট্রফির নাগিন ডান্সের ঘটনা থেকেই শুরু করে 2023 ওয়ানডে বিশ্বকাপের টাইম আউট, সবকিছুতেই আগুনে ঘি পড়েছে। তাতে লড়াই হয়েছে আরও বেশি জমজমাট। এর আগের 16টি টি-20কে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় জিতেছে 8টি করে ম্যাচ। সম্প্রতি লঙ্কানদের বিপক্ষে 2-1 টি-20 সিরিজ জয়টাই আজকে অনুপ্রাণিত করছে লিটন দাসের দলকে। আবুধাবিতে আজ রাত 8:30টায় শুরু হবে খেলাটি। দীর্ঘদিন পর আবারও ক্রিকেটের উত্তেজনায় ফিরছে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। কাল থেকে এনসিএল টি-20 ক্রিকেট উন্মাদনায় মেতে উঠবে এখানকার মানুষ। প্রায় 1.5 যুগ পর আন্তর্জাতিক এই ভেন্যুতে হবে ক্রিকেট টুর্নামেন্ট। বগুড়া প্রতিনিধি আজিজুল হাকিম রুমনের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন পরাগ আরমান। উত্তরবঙ্গের আন্তর্জাতিক মানের শহীদ চান্দু ক্রিকেট স্টেডিয়ামে প্রায় 18 বছর পর বড় কোনো ঘরোয়া টুর্নামেন্ট হতে চলেছে। রোববার সিলেট ও রংপুরের মধ্যকার ম্যাচ দিয়ে এখানে শুরু হবে এনসিএল টি-20 ক্রিকেট আসর। এরই মাঝে শুরু হয়েছে স্টেডিয়াম সংস্কারের কাজ। শুধুমাত্র রাজনৈতিক বিদ্বেষে আন্তর্জাতিক মানের এই স্টেডিয়ামটির অবকাঠামো নষ্ট করে আওয়ামী সরকার। এখানে আবারও আন্তর্জাতিক পর্যায়ে এবং এখানে খেলা তারা শুরু করতে পারতো, স্টেডিয়ামকে সংস্কার করে সবকিছু করে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখনও ক্রিকেট বোর্ডে এই ফ্যাসিস্ট সরকারের সবাই এখানে বসে আছে। এই জন্যই আমরা বগুড়ার এখনো আমরা বঞ্চিত। তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে প্রতিটি ম্যাচ হবে রোমাঞ্চকর। তাছাড়া তরুণ খেলোয়াড়দের জন্য নিজেদের প্রমাণের বড় সুযোগ হয়ে উঠছে এই টুর্নামেন্ট। স্থানীয় ক্রীড়া সংগঠকরা মনে করছেন এনসিএল এর মাধ্যমে স্টেডিয়ামে ফিরতে শুরু করবে হারানো গৌরব। এতদিন পর বগুড়া ক্রিকেট ফিরতেছে, আমরা সকল কোচ খেলোয়াড় বগুড়া যারা আছে সবাই আনন্দিত। এই খেলা দেখে আমার যে একাডেমি আছে সেই একাডেমির ছেলেমেয়েরা উদ্বুদ্ধ হবে। এটার মাধ্যমেই আমাদের যে বিপিএল এবং আন্তর্জাতিক যে ভেন্যু, এটা আমরা আবার ফিরে পাওয়ার জোরালো দাবি উত্থাপিত হবে সেখান থেকে। শহীদ চান্দু স্টেডিয়াম হবে এনসিএল এর 6টি ম্যাচ। 4 ছক্কার ফুলঝুরিতে গ্যালারিতে উঠবে দর্শকদের খুশির হেল্লোল। এখানে আবারও আন্তর্জাতিক ক্রিকেট হবে এই আশায় বুক বাঁধছেন ক্রীড়া সংগঠকরা। রাজশাহীকে খুলনাকে তারা কাজে হাত দিয়েছে বিসিবি, জাতীয় ক্রীড়া পরিষদ। ফতুল্লাতে কাজে হাত দিয়েছে, বগুড়া কেন হাত দেয় না? অবশ্য বগুড়া কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট গ্রাউন্ড হিসেবে আন্তর্জাতিক খেলোয়াড়রা স্বীকৃতি দিয়ে গেছে। বগুড়া সহ উত্তরবঙ্গবাসীর দাবি দ্রুত যেন শহীদ চান্দু স্টেডিয়াম সংস্কার করে আন্তর্জাতিক মানে ফিরিয়ে আনা হয়।